আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, পরিবেশ রসায়নের পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এর আগ পর্যন্ত প্রচুর ম্যাথ করছি, বেশ কিছু থিওরি শিখেছি। এই সব থিওরি দিয়ে আমাদের পড়ালেখা মোটামুটি আগায় গেছে। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি আমাদের এই যে গ্যাসের যে পার্টটা, যেটা নিয়ে আমরা এতদিন ধরে টানা হেঁচড়া করতেছি, এই পার্টটা আজকে শেষ করে ফেলবো। এবং এই পার্টটার লাস্টের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেই টপিকটা হচ্ছে আমাদের কি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এবং তার সাথে গ্যাস তরলীকরণ। বাট গ্যাস তরলীকরণের চেয়েও আমাদের আজকের ক্লাসের যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সো হোয়াই উড উই স্টাডি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন? বিকজ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়ে আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের একটা এই সমীকরণে একটা কি বলবো দ্বৈততা খুঁজে পাবো। কিরকম? ভ্যান ডার ওয়ালস সমীকরণকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ। সো আমরা একটু দেখি যে এই সমীকরণটা কেমন, এটা দিয়ে কি মিন করে, পরীক্ষায় কেমনে আসে, তার সাথে আমরা গ্যাস তরলীকরণের বেশ কিছু জিনিস শিখবো। তো ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, আই হোপ ধৈর্য হারা হবেন না, আপনারা লেখার ট্রাই করবেন। লিখতে লিখতে আমরা শিখবো। অ্যাজ ইউ গাইজ নো যে আমি বারবার আপনাদেরকে সাজেস্ট করি যে আমরা বারবার এগুলো লিখবো, যাতে আমরা ভালো মতো পরীক্ষায় গিয়ে সঠিকভাবে সবকিছু লিখে আসতে পারি। সো লেটস গো, আমরা কথা না বাড়াই, সামনের স্লাইডের দিকে এগিয়ে যাই। তো টপিক একদমই লেখা, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। প্রথমে আমি এই জিনিসটা উল্লেখ করতে চাই যে এই সমীকরণটাকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ। বাস্তব গ্যাসের সমীকরণ, ভালো কথা। এখন এই যে একে বাস্তব গ্যাসের সমীকরণ বলছি, কি কারণে একে বলছি সেটা আমি সমীকরণ লিখবো আগে, তারপর আমরা টের পাবো হোয়াই উই আর কলিং দিস বাস্তব গ্যাসের সমীকরণ। সো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা হচ্ছে, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণটা একটু লিখে মনে করাই, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। নাও বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, এর আগের ক্লাসে আমরা অ্যামাগার বক্র পড়ার সময় জেনেছিলাম যে বাস্তবে আসলে বাস্তব গ্যাস যেগুলো আছে তারা পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে না। তো তিনি এই ভ্যান ডার ওয়ালস যখন তিনি নিজে একটা সমীকরণ বানাতে গেলেন বা এগুলো নিয়ে আলোচনা শুরু করলেন, তখন গিয়ে আমরা তিনি আবিষ্কার করলেন যে এই সূত্রটার মধ্যে কিছু গ্যাঞ্জাম আছে। আমরা যে বাস্তবের ভ্যালুগুলো এই সমীকরণে বসাই, যেমন যে অঙ্কগুলো আমরা পিভি ইকুয়াল টু এনআরটির করে এসেছি, সেখানে পি এর মান 2 অ্যাটমসফিয়ার, ভি এর মান 20 লিটার, এইভাবে যে মানগুলা বসাই, ওগুলো তো আদর্শ সমীকরণে বসাচ্ছি, কিন্তু ওই মানগুলো তো আমরা পাইছিলাম বাস্তবে। এই যে যখন আমরা বলি কোন একটা চাকার মধ্যে চাপ 2 অ্যাটমসফিয়ার, এই জিনিসটা কিন্তু আদর্শ চাপ না, এটা কিন্তু আমরা প্রেসার গেজ দিয়ে মাপি চাকার সাথে। আপনারা খেয়াল করবেন, চাকা যখন পাম্প দেওয়া হয়, পাম্প দেওয়ার সময় চাকার সাথে একটা গেজ লাগানো থাকে, একটা মিটার লাগানো থাকে। ওই মিটার থেকে রিডিং পাওয়া যায় যে কত চাপ হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে চাকাটা সঠিকভাবে ফুলছে কিনা। সো এই যে চাকার যে চাপটা, এটা কিন্তু আমরা প্রেসার গেজ থেকে পাচ্ছি, মিটার থেকে পাচ্ছি। তাহলে ওই মানটাকে যে আমরা অঙ্কে ব্যবহার করছি, অঙ্ক তো আদর্শ গ্যাসের অঙ্ক, কিন্তু আমরা চাকার মিটার গেজ থেকে যে রিডিং পাচ্ছি সেটা তো বাস্তব গ্যাসের রিডিং। তাহলে এই যে ডিসক্রিপেন্সি, যে ভ্যালুগুলো ইউজ করতেছি সেগুলো বাস্তবের, কিন্তু ইউজ করতেছি কিসের সমীকরণে? আদর্শ গ্যাসের সমীকরণে। সো ডেফিনেটলি এখানে একটা ডিসক্রিপেন্সি আছে, এখানে একটা বৈষম্য আছে। তো ভ্যান ডার ওয়ালস এটা চিন্তা করে তার এই সমীকরণটাকে একটা কি বলবো সেমি ইম্পিরিক্যাল ইকুয়েশনে কি করব, কনভার্ট করছেন। কিরকম জিনিসটা? আমি সমীকরণটা লিখি, আমরা এইভাবে লিখি যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যদি এটারই আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখি, সমীকরণটা দাঁড়াবে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। মানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটির সাথে এই সূত্রটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে দেখতে পাবো যে এই যে এখানে পি ছিল, আমাদের যে পিটা আছে, এই পিটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। খেয়াল করে দেখেন, পিটা আর আগের মতো নাই। এখন পি এর সাথে এক্সট্রা করে যোগ হয়ে গেছে কি, এন স্কোয়ার এ প্লাস বাই ভি স্কোয়ার। এই যে রাশিটা যোগ হয়েছে পি এর সাথে। তারপর অন্যদিকে ভি এর মান ছিল, আগে শুধু ভি ছিল, ভি এর জায়গায় এখন চলে এসছে ভি মাইনাস এন বি। তার মানে আলাদা করে এই যে এই রাশিটা এন বি, যে রাশিটা, এই রাশিটা এসে যে জোড়া লাগছে, এই যে এই জায়গাটাই তিনি সংশোধন করছেন, আদর্শ গ্যাসের সমীকরণটাকে বাস্তব গ্যাসে ইউজ করার জন্য এটা সংশোধন করছেন, ঠিক আছে? কিন্তু ডান দিকটা অপরিবর্তিত আছে, দ্যাট ইজ এনআরটি। তাহলে আমাদের কাজ হবে এই কাজটা তিনি কিভাবে করেছেন, কি লজিকে করেছেন, সেটা একটু গ্র্যাব করা। আমাদের বইয়ে, এখানে আমি একটু সতর্কবার্তা জানিয়ে দিতে চাই, আমাদের অলমোস্ট প্রত্যেকটা এইচএসসির বইয়ে এই জায়গাটুকু সঠিকভাবে উপস্থাপন করা নাই। আমার অনেক গবেষণা করে বের করা লাগছে, বিকজ বর্ণনার মধ্যে, আমাদের বইয়ের বর্ণনার মধ্যে ডিসক্রিপেন্সি আছে। যাদের বুঝ বেশি, যারা নিজেদেরকে তীক্ষ্ণ মনে করেন, শার্প মনে করেন, তারা একটু বইটা আবার পড়বেন। পড়লে দেখবেন আপনার কেমন জানি একটা খটকা লাগতেছে, যে একটার বর্ণনা, প্রেসার বা চাপের বর্ণনার সাথে আয়তনের বর্ণনা কেমন জানি একটা এলোমেলো হয়ে আছে। তো এই যে এই জায়গাটাকে আমি অ্যাড্রেস করব, সঠিক জিনিসটা কি এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো লেটস গো, আসেন আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে চাপ সংশোধন। আমরা প্রথমেই শিখব চাপ সংশোধন। মানে এই যে ভ্যান ডার ওয়ালস চাপটা যে দিছেন, পি এর সাথে যে
এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করছেন, এটা কিভাবে করলেন, সংশোধনটা কিভাবে করলেন, এটা পড়বো আমরা এভাবে বলবো যে আদর্শ গ্যাসের, আবারও আগের দিনের কথা চলে আসবে, গতিতত্ত্বের কথা, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আকর্ষণ থাকে না। এটা বারবার লিখছি, বারবার পড়বো, বারবার আসবে এবং বারবার মনে রাখার ট্রাই করতে হবে। কি? আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আকর্ষণ থাকে না, কোনো আকর্ষণ থাকে না। এটা আমরা আগেও পড়েছি, আবার লিখলাম। সো এটা আদর্শ গ্যাসের কথা বললাম, কিন্তু আমরা তো বাস্তব গ্যাসের জন্য অ্যাপ্লাই করছি। তাহলে কিন্তু বাস্তবে অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বিদ্যমান। বাস্তবে অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ আছে। ভালো কথা, এটুকু জানালাম, আগের বারের মতো এগুলো জানাই দিলাম। এবার এখান থেকে একটা ডিসিশন লিখবো, এই ডিসিশনে কেমনে আসছে সেটা বলবো। এবার লিখবো যে এ কারণে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম হয়। এরকম একটা দৃঢ় সিদ্ধান্তে চলে আসলাম যে বাস্তব গ্যাসের চাপটা আদর্শ গ্যাস অপেক্ষা কম হয়। ভালো কথা। এখন এটাতে কেমনে আসলাম, এই ব্যাপারটা আমাদের বোঝা লাগবে। এই আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমি আপনাদেরকে ছেড়ে দেব না ভাই। আমার লক্ষ্য আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হাইস্ট পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে আমরা উই ক্যান ড্রিম বিগ, আমরা যাতে বড় স্বপ্ন দেখতে পারি, তাই আমাদের আন্ডারস্ট্যান্ডিংও তেমন হওয়া লাগবে। আমি বুয়েট জয় করতে চাই, আমি বুয়েট ক্র্যাক করতে চাই, এখনকার ভাষায় তো ক্র্যাক বলে, আমি বুয়েট ক্র্যাক করতে চাই, আমি ঢাকা ভার্সিটির বড় সাবজেক্টে ভর্তি হতে চাই, আইআইটি ভর্তি হতে চাই, তাহলে ভাই আমাদের ব্রেনটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে। সেগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। সিম্পলি মুখস্থ করে ফেলবেন, এটা চলবে না ভাই। বুয়েটের প্রশ্নে মুখস্থ করে পার পাওয়া কঠিন, আপনাকে মাস্ট এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? সো যদিও আমরা একাডেমিক পড়ছি, কিন্তু আমাদের টার্গেট তো আলটিমেটলি ভালো কোনো জায়গা, রাইট? তো এই কারণে আমরা এই জায়গাটা ভালো মতো বোঝার ট্রাই করব। নাও এখানে আমি বললাম যে বাস্তবে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, এই কারণে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম হয়। হোয়াই দিস? একটা আমি অ্যানালজি দিচ্ছি, একটা বিশ্লেষণ দিচ্ছি, শোনার চেষ্টা করবেন, দিয়ে বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? লেটস সে আপনার একটা বন্ধু, সে চরম চেতা একটা মানুষ, সে সবসময় অন্য মানুষকে পিটাতে চায়, তার আশপাশে যাদেরকে দেখতে চায় কোন একটা গ্যাঞ্জাম হলে সাথে সাথে গিয়ে মাইর দেওয়ার ট্রাই করে। আপনারা কি করেন? আপনারা বন্ধুটাকে আটকানোর চেষ্টা করেন। সো এইভাবে চিন্তা করেন যে যদি আপনার বন্ধু মারতে যাচ্ছে কাউকে, আপনি পেছন থেকে ওকে আটকে ধরে আছেন, ও মারছে ঠিকই, কিন্তু আপনার ওর যে মাইরটা, এটা আপনি ওকে কিছুটা আটকায় রাখছেন বলে ওর মায়ের গতিটা কিছু কমে গেছে। ও মাইর দিল, কারো গালে এরকম থাবড় দিয়ে দিল, এই থাবড়টার যে ফোর্স, আপনি পেছন থেকে যদি ওকে একটু টেনে ধরেন, তাহলে অবভিয়াসলি ফোর্সটা কমে আসবে না, মায়ের ফোর্সটা কমে আসবে না। কিন্তু হোয়াট ইফ ওকে যদি কেউ না ধরতো, তাহলে দেয়ারস এ চান্স যে সে যে ফোর্সটা দিত সেটার মানটা অনেক বেশি হইতো। তাহলে বোঝেন কি বলছি? আপনার বন্ধুকে যখন আপনি পেছন থেকে ধরে রাখছেন, তখন হচ্ছে ওর মায়ের ফোর্সটা কমে যাচ্ছে, তার মায়ের বলটা কমে যাচ্ছে। কিন্তু যখন আপনি ওকে ছেড়ে দিয়েছেন যে যা তুই মারামারি কর, তখন কিন্তু সে অনেক জোরে গিয়ে বলটা প্রয়োগ করতেছে। এবার এটাকে কম্পেয়ার করেন আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের অণুর সাথে। কিরকম? আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে। সো ধরেন একটা পাত্র যদি আমরা চিন্তা করি, পাত্রের এই অণুটা যে পাত্রের দেয়ালে গিয়ে চাপ দিবে বা বল দিবে, ও চাপ দেওয়ার আগে পেছনের দুইটা অণু ওরে টেনে ধরে থাকবে, এই যে টেনে ধরে আছে, পেছনের দুইটা অণু ওকে আন্তঃআণবিক আকর্ষণ দিয়ে টেনে ধরে আছে। কিছুটা টেনে ধরে আছে বলে এই অণুটা পাত্রের দেয়ালে তত পরিমাণ বল বা চাপ দিতে পারতেছে না। বাস্তবে আকর্ষণ আছে বলে এই অণুটা, যে অণুটা দেয়ালে গিয়ে ধাক্কা দেওয়ার কথা, সেই অণুটা আগের তুলনায় এত জোরে ধাক্কা দিতে পারছে না। কিন্তু যদি এখানে আন্তঃআণবিক আকর্ষণ না থাকতো, এই আন্তঃআণবিক আকর্ষণ যদি না থাকতো, তাহলে অণুটা গিয়ে সজোরে ধাক্কা খাইতো দেওয়ালের সাথে, তার মানে এই চাপটা বেড়ে যেত। তাহলে কোথায় আন্তঃআণবিক আকর্ষণ নাই? আদর্শ গ্যাসের মধ্যে। তাহলে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ নাই, তাই অণুগুলা গিয়ে দেওয়ালে আরামসে ধাক্কা মারতে পারে, চাপের পরিমাণ বেড়ে যায়। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, তাই অণুগুলা টেনে ধরে রাখে অন্য অণুগুলাকে, ফলে অণুগুলা ততটা চাপ দিতে পারে না। দ্যাটস ওয়াই আমরা এই কথাটা লিখলাম যে এ কারণে বাস্তব গ্যাসের চাপ আদর্শ অপেক্ষা কম হয়। তাই আমরা লিখব তাই বাস্তব চাপের সাথে আন্তঃআণবিক আকর্ষণের কারণে
আন্তঃআণবিক আকর্ষণের কারণে হারিয়ে যাওয়া চাপ, হারিয়ে যাওয়া চাপ যোগ করে চাপ সংশোধন করা হয়। চাপ সংশোধন করা হয়। সো এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার দেখতে পাচ্ছি আমরা, এটা বেসিক্যালি আন্তঃআণবিক আকর্ষণের কারণে হারায় যাওয়া চাপ। এই পিটা হচ্ছে রিয়েল, এটা আমি এখানে লিখলাম রিয়েল চাপ, বাস্তবে এই চাপটা পাচ্ছেন। এই চাপের সাথে আন্তঃআণবিক আকর্ষণের চাপটা যোগ করে আমরা আদর্শ গ্যাসের চাপ পেয়ে যাব। ঠিক আছে, সো আদর্শ গ্যাসের চাপটা হয়ে যাবে বড়, রিয়েল চাপটা হয়ে যাবে ছোট। সো আমাদের সমীকরণটা সংশোধন হয়ে গেল। তাহলে মান বসানোর সময় রিয়াল মান বসাবো, তার সাথে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ভালো কথা বুঝতে পারলাম, চাপ সংশোধন হলো। ওই কথাটা আবার লিখি আলাদা করে, আমরা লিখি এভাবে, অতএব সংশোধনকৃত চাপ, অতএব সংশোধনকৃত চাপ ইকুয়াল টু পি রিয়াল, রিয়াল গ্যাসের চাপ যেটা সেটা, প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখন এখানে এন আর ভি তো আমরা জানি এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন। আমরা একটা জিনিসই জানি না, দ্যাট ইজ এ। এটা হচ্ছে একটা ধ্রুবক, আমরা এটাকে বলবো এ ইকুয়াল টু চাপ সংশোধন ধ্রুবক, এ ইকুয়াল টু চাপ সংশোধন ধ্রুবক, চাপ সংশোধন ধ্রুবক। ডান। তাহলে আমাদের চাপ সংশোধন রিলেটেড পড়ালেখা সুন্দর হয়ে গেল, কোনো প্যারা নাই। নাও লেটস গো ফর অ্যানাদার, আমরা আরেকটু আগায় যাই। এবার অন্য ভি এর যে চাপ, আয়তনের যে সংশোধন, সেটা এবার দেখি। তাহলে টপিকটা লিখি হচ্ছে আয়তন সংশোধন। একটু মনোযোগ দিয়ে, না বুঝলে আবার একটু দেখবেন ভিডিওটা, একটু পেছনে গিয়ে, তাহলে হবে। লেখেন আয়তন সংশোধন, আয়তন সংশোধন। সো হোয়াট ডু উই ডু ফর সংশোধিত আয়তন? কি করব আমরা এই কাজটা, আসেন দেখি। এখানে লিখবো আমরা এইভাবে, প্রথমেই লিখি আদর্শ গ্যাসের, আদর্শ গ্যাসের অণুসমূহের নিজস্ব চাপ নেই, নিজস্ব আয়তন নেই, সরি, নিজস্ব আয়তন নেই। এ কারণে পাত্রের আয়তনই আদর্শ গ্যাসের আয়তন। এ কারণে পাত্রের আয়তন ই আদর্শ গ্যাসের আয়তন। এই কথাটা দিয়ে বোঝালাম যে পাত্রের কোনো জায়গা যেহেতু অণুগুলা দখল করতেছে না, অণুগুলা আছে কিন্তু সে দখল করছে না। আমি বিষয়টা বোঝাই। ধরেন এরকম, এখানে যে অণুগুলা আছে, এই অণুগুলার নিজস্ব আয়তন নাই। বলা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলা কোনো জায়গা দখল করে নাই। অণু আছে কিন্তু তারা তেমন কোনো একটা জায়গা দখল করে নাই, মানে ধরে নিচ্ছে ওদের নিজস্ব আয়তন প্রায় 0। ঠিক আছে, ফলে এই যে এই অণুটার কথা যদি আমরা চিন্তা করি, এখানে যে অণুটা আঁকছি আমি, এই অণুটা যে ট্রাভেল করবে বিভিন্ন দিকে, ও ট্রাভেল করতে চাইলে অন্য জায়গায় যে অণু আছে তার জায়গাটাতেও কিন্তু সে যেতে পারবে। সোজা ভাষায় বলতে যাচ্ছি, এই অণুটা এই পুরো পাত্রের সমস্ত জায়গা ট্রাভেল করতে পারবে। এই পাত্রের পুরো জায়গাটা সে ঘুরে বেড়াতে পারবে, আর পাত্রের যতটুকু জায়গা সে ঘুরে বেড়াতে পারবে সেটাই হচ্ছে গ্যাসের আয়তন। তাই আমি বললাম যেহেতু বাকি অণুগুলার কোনো নিজস্ব আয়তন নাই, তার মানে অণুটা পুরো পাত্র ঘুরে বেড়াতে পারবে, তার মানে পাত্রের আয়তনই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। এটা কাদের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে, মনে রাখবো। কিন্তু কিন্তু বাস্তবে অণুসমূহের নিজস্ব আয়তন বিদ্যমান বলে বা নিজস্ব আয়তন আছে বলে, নিজস্ব আয়তন আছে বলে বাস্তব গ্যাসের আয়তন কিছুটা কমে যায়। কেন? বিকজ বাস্তব গ্যাসের অণুগুলা কিছু জায়গা দখল করে ফেলতেছে। সো অণুগুলা যখন ঘুরে বেড়াবে রুমের চারপাশে, তখন আগে থেকেই যেসব জায়গায় আগের অণুগুলা যুক্ত ছিল, আছে যেগুলো অণুগুলা, তাদের জায়গায় কিন্তু আমাদের বাস্তব গ্যাসের অণুটা ট্রাভেল করতে পারতেছে না। আবার বলি, বাস্তব গ্যাসের নিজস্ব অণুর আয়তন আছে যেহেতু, তাহলে একটা অণু যখন ট্রাভেল করবে রুমের বিভিন্ন জায়গায়, এই ট্রাভেল করার সময় আগে থেকে যে অণুগুলা বিভিন্ন জায়গায় লুকায়া ছিল, ওই অণুগুলার জায়গা গিয়ে কিন্তু সে দখল করতে পারবে না। তার মানে পুরো পাত্রের কিছু জায়গায় সে যাইতে পারতেছে না। ধরেন আমি এই চিত্রটা পাশে আর একটা চিত্র এভাবে আঁকি। ধরেন এই পাত্রে যে অণুগুলো আছে তাদেরকে যদি আমি পাশাপাশি সাজাই, তাহলে মোটামুটি এতটুকু জায়গা সে নিল। দেখেন আমি এখানে এতটুকু জায়গা এঁকে দিলাম। ইটটুকা জায়গার মধ্যে
আমাদের এই একটা অণু চাইলেও এটুকু জায়গায় যাইতে পারবে না, যেহেতু বাস্তব গ্যাসের অণুর আয়তন আছে, এটুকু জায়গা আগে থেকেই দখল হয়ে আছে অন্য অণু দ্বারা, তাহলে ওটুকু জায়গা বাদ দিয়ে দিতে হবে এই অণুটাকে ট্রাভেল করতে গেলে। তাহলে পাত্রের আয়তন ভি আর এটুকু জায়গার যে আয়তন, আমি যদি পাত্রের আয়তন থেকে এটুকু জায়গার আয়তন বাদ দিয়ে দেই, বাস্তব গ্যাসের অণুর আয়তন হবে সেটা। ঠিক আছে, মানে অণুর আয়তন বলতে বাস্তব গ্যাসের আয়তন হবে সেটা। তাই লেখা আছে যে কিন্তু বাস্তবে অণুসমূহের নিজস্ব আয়তন আছে বলে বাস্তব গ্যাসের আয়তন কিছুটা কমে যায়। ঠিক আছে, এই কারণে সংশোধিত আয়তন হয়, এই কারণে সংশোধিত আয়তন হয়, সংশোধিত আয়তন হয় ভি মাইনাস এনবি। ভি মাইনাস এনবি, ভি মাইনাস এনবিটা কার আয়তন? কি বলে বাস্তব গ্যাসের আয়তন। ভিটা হচ্ছে পাত্রের আয়তন মানে আদর্শ গ্যাসের আয়তন, সেখান থেকে এনবি বাদ দিয়ে বাস্তব গ্যাস চিন্তা করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বাস্তব গ্যাস, উপরেরটা হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস। তো এই কারণে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এই যে ভি মাইনাস এনবি। এখানে বি জিনিসটা কি এটা লিখে নেই, হয়ে গেছে, বর্ণনা হয়ে গেছে। এখানে বি ইকুয়াল টু আয়তন সংশোধন ধ্রুবক। আয়তন সংশোধন ধ্রুবক এটাই হচ্ছে অণুদের নিজস্ব আয়তন। এক একটা অণুর নিজস্ব আয়তন কাইন্ড অফ বি, বি হচ্ছে আয়তন সংশোধন ধ্রুবক। নাও কোন জায়গায় ডিসক্রিপেন্সিটা আছে এবং আমাদের বইয়ে কোন জায়গায় গ্যাঞ্জাম দেওয়া আছে বুঝবেন। দেখেন আমি বললাম ভি হচ্ছে আইডিয়াল, ভি হচ্ছে পাত্রের আয়তন, পাত্রের আয়তন মানে আদর্শ গ্যাসের আয়তন, কারণ আদর্শ গ্যাসের অণুগুলার নিজের কোনো আয়তন নাই, সো পুরো পাত্রটাই ঘুরে বেড়াবে, তাই পুরো পাত্রের আয়তনটাই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। তাহলে এটা ভি আইডিয়াল। ভালো কথা, সব বুঝলাম। এখন যদি আবার আমি ওই কি বলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখি, খেয়াল করবেন। পি এর পিটা ছিল হচ্ছে রিয়াল, রিয়াল। এই পি রিয়ালের সাথে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করে আমি যে মানটা পেলাম, এটাকে যদি আমরা চিহ্নিত করি, পুরো চাপটা হচ্ছে আদর্শ চাপ, আদর্শ চাপ। কিন্তু যখন আমি ভি এর হিসাবটা করছি, খেয়াল রাখবেন ভেতরে এই ব্র্যাকেটের ভেতরে ভি রিয়াল না, কিন্তু ভিটা হচ্ছে আইডিয়াল। এই আইডিয়াল থেকে এনবি পরিমাণ আয়তন বাদ দিলে আমরা যে জায়গাটা পাচ্ছি, এই যে এটা কিন্তু বাস্তব আয়তন, মানে আইডিয়াল আয়তন থেকে এনবি বাদ দিলে আমরা পেয়ে যাবো বাস্তব আয়তন। গ্যাঞ্জামটা হচ্ছে আমাদের বইয়ে এটাই ভালো মতো উল্লেখ করা নাই, কোথাও বলা নাই, একদম ভাঙভুং দিয়ে জায়গাটা পার করে ফেলা হয়েছে, হুইচ ইজ ভেরি রং থিং টু ডু। বইয়ে যদি এরকম মাকাল ফল অবস্থা হয় তাহলে কেমনে হবে? এবার বোঝেন ডিসক্রিপেন্সিটা কোথায়। আমরা একটা সমীকরণে দুইটা জিনিস গুণ করছি, একটা আদর্শ মান, একটা বাস্তব মান। এটাই হচ্ছে ডিসক্রিপেন্সি আমাদের কি বলে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণের। নর্মালি আমরা যখন দুইটা জিনিসকে গুণ করি সেম টাইপের জিনিস হয়, এটা আদর্শ হলে, আদর্শ চাপ হলে এটা আদর্শ আয়তন হওয়া উচিত, কিন্তু তা না। আসলে ইন রিয়েলিটি চাপটা আদর্শ হলেও আয়তনটা হচ্ছে বাস্তব। এটাই হচ্ছে গ্যাঞ্জামের বিষয়, এটা কোথাও আমাদের বই উল্লেখ করা নাই। এখন আপনার প্রশ্ন হবে, স্যার এরকম গ্যাঞ্জাম কেন হয়ে গেল? ভ্যান ডার ওয়ালস স্যার কি ভুল করছিলেন? কাইন্ড অফ ভুল করছেন, কাইন্ড অফ ভুল করেন নাই। কিরকম এটা একটু ব্যাখ্যা করতে দেন। সেমি ইম্পেরিক্যাল ফর্মুলা বলে সায়েন্সে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা কিরকম? সেমি ইম্পেরিক্যাল ফর্মুলা মানে যেগুলো ডিরাইভ করে বের করা হয়, যেগুলো লজিক দিয়ে বের করা হয়, বাস্তবে আছে কিনা জানি না, লজিক দিয়ে আমি এরকম একটা সমীকরণ পাচ্ছি, এটাকে বলে এম্পিরিক্যাল। সেমি এম্পিরিক্যাল মানে পুরোটা লজিক দিয়ে না, কিছু জিনিস ডেটা থেকে বের করা। সো ভ্যান ডার ওয়ালস যেটা করছে, উনি আবিষ্কার করছেন চাপটাকে আদর্শ চাপ নিয়ে আয়তনটাকে যদি বাস্তব আয়তন নেওয়া হয়, তাহলে এই দুইজনের যে গুণফলের যে মানটা আসে সেটা বাস্তবে পাওয়া ডেটার সাথে মিলে যায়। আবার বলছি, ভ্যান ডার ওয়ালস আবিষ্কার করছেন যে আদর্শ চাপ আর বাস্তব আয়তনকে গুণ করে এনআরটির যে মানটা পাওয়া যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বাস্তবে যে ডেটাগুলা পাওয়া যাচ্ছে, আমি হাতে কলমে করে যে ডেটাগুলা পাইছি, ওই ডেটার ভ্যালুর সাথে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে দেখে তিনি এই সমীকরণকে ঠিক ধরে নিয়ে সমীকরণটা প্রতিপাদন করে রেখে দিয়েছেন। দ্যাটস ওয়াই এই সমীকরণটাকে পিওরলি এম্পিরিক্যাল বলা যাবে না, দিস ইজ সেমি ইম্পিরিক্যাল ফর্মুলা, সেমি ইম্পিরিক্যাল ফর্মুলা। সো এটা হচ্ছে বেসিক্যালি কি বলে ভ্যান ডার ওয়ালস সমীকরণের প্রবলেম। কিন্তু তার মানে এই না যে আমরা এই সমীকরণটা পড়বো না, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখে দিবেন, পরীক্ষায় হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। মোটামুটি বইয়ে অমনেই লেখা, খালি এই যে এগুলা আলাদা করে রিয়াল আইডিয়াল এগুলা লেখার দরকার নাই, কারণ বইয়ে রিয়াল আইডিয়াল এগুলা লেখা নাই, না লেখা নাই বলে ওই যে কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। আমার ধারণা স্যারেরা নিজেরাই বেশ কনফিউশনে জিনিসটা নিয়েছিলেন। আমরা আধুনিক যুগে আসছি, আধুনিক যুগে অনেক কিছুই হচ্ছে, পড়ালেখাটা অনেক সোজা হয়ে গেছে। সো আমার অনেক ঘেটে ঘেটে সেই মেলাকা লাগা 1800 সামথিং সালে হচ্ছে ভ্যান ডার ওয়ালস এই সমীকরণ প্রতিপাদন করছেন। আমার ওই পুরো প্রতিপাদন নিয়ে পড়ালেখা করা লাগছে। তারপর ভ্যান ডার ওয়ালস সাহেবের ওই লেকচারটার পরে উনি যে সমীকরণটা দিয়েছেন, এই সমীকরণটা দেওয়ার পরে আরো কিছু বিজ্ঞানী এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে এরকম কেন সমীকরণ, যেখানে আদর্শ মান আর বাস্তব মানকে একসাথে গুণ করা হচ্ছে,
এটা নিয়ে বেশ কিছু বিজ্ঞানী প্যারা দিছিলেন, তারাই এই লজিকটা বের করছেন, তাদের জন্য ভ্যান ডার ওয়ালস এই ব্যাখ্যাটা দিতে বাধ্য হয়েছেন যে এটা পিওরলি ইম্পিরিক্যাল ফর্মুলা না, এটা সেমি ইম্পিরিক্যাল ফর্মুলা। এইভাবে যদি আমরা হিসেব করি তাহলে বাস্তব মানের সাথে মিলে যায়, দ্যাটস ওয়াই আমাদের সমীকরণটা এরকম। সো এই ডিসক্রিপেন্সিটা জানায় রাখলাম, ডান, আমাদের এই জিনিসটা হয়ে গেল। নাও আমাদের তো বুঝে গেছে, হয়ে গেছে, আমাদের কিন্তু সব লেখা হয়ে গেছে। মনে রাখতে হবে এ হচ্ছে চাপ সংশোধন ধ্রুবক, বি হচ্ছে আয়তন সংশোধন ধ্রুবক। নাও একক, দু একবার একক নির্ণয়টা আসছে এ এবং বি এর একক, তাই আমরা আসেন এ এর একক আর বি এর একককে আলাদা করে চিনি, লিখি এ এর একক, এ এর একক, এ এর এককটা কি দেখি। সো যখনই কোনো একক বের করতে যাবো, লোকজন তো এগুলো মুখস্থ করে ফেলে, ভাই এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি সিম্পলি একটা জিনিস বুঝবেন, আপনি খেয়াল করে দেখেন এ জিনিসটা আছে কার ভেতরে, এন স্কোয়ারে বাই ভি স্কোয়ারের ভেতরে এ আছে। এখন পি রিয়ালের সাথে আপনি এই পুরো মানটা যোগ করতেছেন, মানে এটা একটা চাপের মান, দিস ইজ চাপ, এন স্কোয়ারে বাই ভি স্কোয়ার, এটা একটা চাপ, চাপ মানেই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরোটার একক হচ্ছে এটিএম নিয়ে নিতে পারি আমরা, যেহেতু পুরোটাই চাপ, ঠিক না? এটা আন্তঃআণবিক আকর্ষণের কারণে হারিয়ে যাওয়া চাপ ছিল, তার মানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরো ভ্যালুটা একটা চাপের একককে নির্দেশ করে, এটিএম। তাহলে এখন আমি যদি এ এর একক বের করতে চাই, আমার সিম্পলি যেটা করা লাগবে, বাকি এককগুলা বসাই ফেলা লাগবে। এন স্কোয়ার মানে মোল স্কোয়ার, তাহলে আমি এখানে মোল স্কোয়ার লিখে দিলাম, মোলের একক স্কোয়ার গুণিত এ, নিচে হচ্ছে আয়তন কি স্কোয়ার করা আছে, আয়তনের একক লিটার, সো লিটার স্কোয়ার। এটা হচ্ছে কিসের, এটা এটিএম, এখানে পেয়ে গেলাম এটিএম। এটা ইকুয়াল দিয়ে না, কারণ এটা কোনো কাইন্ড অফ ইকুয়েশন না। নাও এবার আমার এ বের করা লাগবে, তাহলে এ কে এদিকে রেখে দিলাম, বাকিগুলোকে বজ্র গুণন করে ওইদিকে পাঠাই দেন। ওপরে আছে এটিএম, এটিএম এর সাথে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। তাহলে এ এর এককটা হয়ে গেল এটিএম স্কোয়ার, কি বলে যে ভুল করছি, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, দিস এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা গেল এ এর একক। ভালো কথা, মুখস্থ করলে করে ফেলতে পারেন, কিন্তু আমার মনে হয় এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। এগুলো যত প্র্যাকটিস করবেন আপনারা তত দ্রুত হবে। কেউ মুখস্থ করলে 1 সেকেন্ডে পারবে, আপনি প্র্যাকটিস করলে 3 সেকেন্ডে পারবেন। আমার কাছে অলওয়েজই মনে হয় মুখস্থ করার বদলে যেগুলো একটু খাটাখাটি করে প্র্যাকটিস করে সহজে বের করা যায়, সেগুলো মুখস্থ করার চেয়ে বেটার রেজাল্ট দেয়। কারণ পরীক্ষা হলে এত এত ইনফরমেশন মুখস্থ করলে মাথার কোন জায়গা থেকে ওটা বের করবো এটা প্রবলেম হয়ে যায়, কোথায় যে আছে মাথার খুঁজে খুঁজে হাতটা বের করতে হয়, অনেকেরই প্রবলেম হয়ে যায় এটা রাখতে। তাই আমার মতে যত পরিমাণ মুখস্থ এড়ানো যায় এড়ানোটাই বেটার। আমার যদি কোনো অন্য ওয়ে থাকে, একক স্পেশালি এককের ক্ষেত্রে আমরা বলবো, অনেকে একক মুখস্থ করার ট্রাই করেন ভাই, আমি বলবো জীবনে কত একক মুখস্থ করবেন, এগুলা পড়া শেষে আপনি এই অনার্সে উঠবেন, অনার্সে উঠে আপনাকে হাজার হাজার একক দেখতে হবে, কত মুখস্থ করবেন। তাহলে আমাদের ট্যাকটিক্স অ্যাপ্লাই করা উচিত, আমাদের অ্যালগোরিদম অ্যাপ্লাই করা উচিত, এগুলো মুখস্থ করার বদলে হাতে কলমে বের করার ক্ষমতা থাকা উচিত, ক্যাপাবিলিটি যাতে থাকে, ঠিক আছে? সো ওই সেম লজিকে আমরা এ এর একক যেভাবে বের করলাম, আসেন একইভাবে বি এর এককটাও বের করে ফেলি, লিখি বি এর একক। সো বি এর একক, বি এর এককটা কি আসবে, বি এর একক খেয়াল করবো এনবি, এনবির মধ্যে বি আছে, তাহলে ভি যেহেতু আয়তন, তাহলে অবভিয়াসলি এনবি জিনিসটাও আয়তন, পুরো ভি যেহেতু আয়তন, পুরো এনবি জিনিসটাও আয়তন। তার মানে অন্যভাবে বললে এনবি এর একক হচ্ছে লিটার, আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে সব হিসাব করছি, তাহলে এনবি এর একক হচ্ছে লিটার। তাহলে এনবি এর একক যদি লিটার হয়, বি এর একক, বি কে যখন আমরা লিখবো, আমাদের এন এর এককটা আগে বসাই ফেলি, মোল গুণিত বি হচ্ছে লিটার একক। তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে, অতএব বি এর এককটা কি চলে আসছে, বি এর এককটা চলে আসছে লিটার পার মোল, লিটার পার মোল, লিটার পার মোলটা হয়ে যাচ্ছে আমাদের কিসের একক, বি এর একক। তাহলে এ এর একক হচ্ছে এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, বি এর একক হচ্ছে লিটার পার মোল, মানে 1 মোল গ্যাসের নিজস্ব অণুর আয়তন কত লিটার, এটাই বি দিয়ে প্রকাশ করে। সো একটা গেল হচ্ছে চাপ সংশোধন ধ্রুবক, আর একটা গেল আয়তন সংশোধন ধ্রুবক। ডান, আমাদের তাহলে মোটামুটি ভ্যান ডার ওয়ালস একটা বড় জায়গা আমরা ইনশাল্লাহ শেষ করে ফেললাম। চলেন আমরা পরের স্লাইডে গিয়ে দেখি আমাদের জন্য আর কি কি আছে। সো লেটস গো, চলেন যাই। নাইস, একটা অঙ্ক দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটা অঙ্ক দেওয়া আছে। বলা হচ্ছে, এটা হাজিরিনাগের বইয়ের একটা অঙ্ক, 300 কেলভিন তাপমাত্রায় 0.60 লিটার পাত্রে 0.50 মোল N2 গ্যাস নিয়ে আদর্শ সমীকরণ মতে এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে N2 গ্যাসের চাপ নির্ণয় করো। মজাটা দেখবেন, আমরা একটু আগেই পড়ে এসেছি যে আদর্শ গ্যাসের চাপ বেশি হয়, বাস্তব গ্যাসের চাপ কম হয়, এটা পড়ে এসেছি সবাই। যেহেতু এটা পড়ে এসেছি আমরা এখন মান বের করে দেখতে পারবো। আদর্শ সমীকরণ মানেই যে পিটা ব্যবহার করব সেই পি রিয়াল, সরি পি রিয়াল আবার বলছি, পি হচ্ছে আইডিয়াল, আমরা যে পিটা পাবো সেটা হচ্ছে পি আইডিয়াল। আদর্শ সমীকরণ ব্যবহার করলে যে পি পাবো সেটা পি আইডিয়াল। কিন্তু যদি আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ অনুযায়ী পি বের করি, ওই পিটা আসবে পি রিয়াল।
সো আগে আমাদের কাজ হচ্ছে আমরা আগে কি করব, পিভি ইকুয়াল টু এনআরটি ব্যবহার করব আদর্শ সমীকরণের জন্য, দিয়ে প্রথম অংশটা করব। সো লেটস গো 1 নাম্বার করি আগে। 1 নাম্বার হচ্ছে আদর্শ সমীকরণ মতে, সো পি এখানে আইডিয়ালি লিখলাম যাতে সহজে বোঝা যায়, পি আইডিয়াল ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি বসাই। এবার তাহলে পি আইডিয়াল এর মান বাইর করতে হবে। সো পি আইডিয়াল ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, মান বসাই দেন, ধাপ ধাপ মান বসাই দেন। কি মান আছে? এন এর মান দেওয়া আছে 0.5, আর এর মান 0.0821, কারণ লিটার অ্যাটমসফিয়ার একক, বাকিগুলা লিটার অ্যাটমসফিয়ারে আছে। টি এর মান 300 কেলভিন দেওয়া আছে, আর ভি আয়তনটা দেওয়া আছে দেখবেন লিটারে দেওয়া 0.6 লিটার। ভালো কথা। তাহলে অতএব পি আইডিয়াল, আমাদের আইডিয়াল চাপটা কত হয়ে যাচ্ছে এটা ক্যালকুলেটরে বসে হিসেব করে ফেলি, আসেন। সো লেটস গো ফর দিস। ও 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 0.6, ঠিক করছি 0.5, ঠিক আছে 0.5 মোল, ঠিক আছে 0.0821 এটাও ঠিক আছে, সব ঠিক লিখছে। এনআরটি বাই 0.6, 20.525, আনসার আসলো 20.525। কিছু কি ভুল করলাম? 300 কেলভিন 0.6.5, এনআরটি এন 0.5 আর 0.0821 ইন্টু টি 300, ভি হচ্ছে 0.6, সবই বাজে 0.5 300 0.6, ঠিক আছে 20.525 এটিএম আসলো। ভালো কথা। এবার যদি আমরা বাকিটা করি, আসেন এবার বাকিটা করে দেখি। এখানে আমরা যখন হিসেবটা করব, এখানে আমরা সমীকরণটা আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে হবে। তো লেখার সময় আমি ইচ্ছা করে এখানে পি রিয়াল লিখলাম যাতে বুঝতে পারি যে এই চাপটা রিয়াল চাপ। পি রিয়াল প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তাহলে বেসিক্যালি সমীকরণটাকে যদি একসাথে বানাই আমরা, পি রিয়াল প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এনআরটি বাই এন মাইনাস ভি মাইনাস এন বি, বসে দিলাম এটা, এনআরটি বাই ভি মাইনাস এন বি বসে দিলাম। ভালো কথা, মানে আমি সিম্পলি বজ্র গুণন করছি, নাথিং এলস। এবার আমাদের লাগবে পি রিয়াল, তাহলে পি রিয়ালকে বামে রাখলাম, আমাদের ইকুয়াল টু হয়ে যাবে এনআরটি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি, ঠিক আছে, মাইনাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে এই মানগুলো যদি এখন এক ধাক্কায় বসিয়ে দিই, আমি এখানে বসিয়ে দিই মানগুলো, আসেন আমি ক্যালকুলেটারে সব বসিয়ে দিচ্ছি, এখানে লেখার এতটা জায়গা নেই। তাহলে ক্যালকুলেটারে যদি বসাই, এন এর মান বলা আছে 0.5 ইন্টু 0.5 ইন্টু আরটি, আরটি মানে হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই ভি মাইনাস এনবি, ভি মানে হচ্ছে 0.6 মাইনাস বি, বি মানে এনবি, এনবি মানে হচ্ছে 0.5 গুণিত বি এর মান দেওয়া আছে এখানে দেখবেন, এই যে বি এর মান দেওয়া 0.0387, ঠিক আছে আসলো। এই পুরোটার সাথে আবার মাইনাস দিয়ে, মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার মানে 0.5 স্কোয়ার গুণিত এ মানে এর মানটাই যে এখানে দেওয়া আছে 1.35 ডিভাইডেড বাই ভি স্কোয়ার মানে 0.6 স্কোয়ার আসছে। খেয়াল করে দেখেন 20.27 অ্যাটমসফিয়ার। আমাদের পি রিয়েল মানটা যেটা আসলো, রিয়েল গ্যাসের চাপ যেটা আসছে, সেই চাপটা আসছে 20.27 অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি, মানগুলা কম্পেয়ার করে দেখলেই দেখতে পাবেন কি কি আসলো। এই যে এটা 20.27, এটা আসলো 20.525। খেয়াল করে দেখেন আমাদের আইডিয়াল অবস্থায়, আদর্শ অবস্থার যে চাপটা সেটার মান বড়, আমাদের যে বাস্তব অবস্থার যে চাপটা সেটার মান ছোট। তাহলে এখান থেকে আমাদের প্রুভ হচ্ছে যে আদর্শ গ্যাস অবস্থায় চাপটা বেশি থাকে, বাস্তব অবস্থায় চাপ কম থাকে। চমৎকার একটা অঙ্ক, একদম অঙ্ক আকারে জিনিসটা দেখানো যায়। সো আমরা আমি যে আপনাদেরকে বললাম যে ইয়েস ভ্যান ডার ওয়াল সমীকরণে একটা প্রবলেম আছে, আর বাস্তব জিনিসের সাথে আদর্শ জিনিস গুণ করা আছে, কিন্তু ডেটা নিলে ডেটাতে ঠিকই সব ফলাফল পাওয়া যায়, ঠিক আছে, সেমি ইম্পিরিক্যাল ফর্মুলা দেখেন একদম মিলে গেছে যা বলছিলাম। সো দ্যাটস ওয়াই সমীকরণটা বেশ গ্রেট। বাট আধুনিক কালে এই গ্যাঞ্জামটার কারণে, এই যে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের মধ্যে যে গ্যাঞ্জামটা দেওয়া আছে, এই গ্যাঞ্জামের কারণে আধুনিক কালে আর অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল সমীকরণ ইউজ করা হয় না। আধুনিক কালে বাস্তব গ্যাসকে ব্যাখ্যার জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণের বাইরে অন্য সমীকরণ ইউজ করা হয় আধুনিক যুগে এসে, ঠিক আছে। সো গেছে, এটাও গেছে। এটা কিন্তু পরীক্ষাতে তেমন ইম্পর্টেন্ট না, আমি অঙ্কটা বোঝানোর জন্য এই কাজটা করেছি। তার মানে এই না যে জীবনে আসবে না, আসতেই পারে। আমার ধারণা এটা বোর্ডে, হ্যাঁ বোর্ডেও আসতে পারে, ইয়েস। এটা না হলেও কাছাকাছি একটা অঙ্ক অনেক কাল আগে বোর্ডে একবার আসছিল, অনেক কাল আগে, সেই 2016-17 সালের দিকে। বাট এটা আসতে পারে, খুব চান্স কম, বাট আসতে পারে। আমার মনে হয় এটা অ্যাডমিশনের জন্য হেভি ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে এই জিনিসটা, অঙ্কটা যে কোনো দিনে এই টাইপের একটা অঙ্ক দিয়ে দিবে,
ঠিক আছে, বুয়েটের মতো জায়গায় বা ঢাকা ভার্সিটি রিটেন টাইপের, রিটেনে তো অঙ্ক থাকে না, না ঢাকা ভার্সিটিতে না, এটা বুয়েটের মতো, বুয়েট বা যাদের রিটেন এক্সাম আছে তাদের জায়গায় দেওয়ার মতো একটা বড় পার্ট আর কি। ঠিক আছে, সো লেটস গো পরের কিছু জিনিস দেখি। এই জায়গাটাতে এই দুইটা কাজ করার সময় দুই জায়গাতে আপনি স্টার্ট দিয়ে দিবেন, দুই জায়গাতে স্টার্ট দিবেন, ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এটা মারাত্মক ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন, এমসিকিউ এর ভেতরে আসে, 2 মার্কসের প্রশ্নের মধ্যে আসে। এটা 2 মার্কসেরও প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্ন। সো কি বলছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। তো প্রথমেই যদি কোনো গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখতে দেয়, ঠিক আছে, তাহলে আপনি শুরুতেই এন এর মান বের করে ফেলবেন। এন আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এই সূত্রটা আমরা জানি। তাহলে ডাব্লুর মান দেওয়া আছে 44 গ্রাম, আবার কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভরও 44, তার মানে এন এর মান হচ্ছে 1 মোল। এন এর মান 1 মোল পেয়ে গেলাম। এবার আমরা সমীকরণটা লিখে সমীকরণে এন এর মানটা বসায় দিলে অঙ্ক হয়ে গেছে, মানে অঙ্ক তো না, সমীকরণটা হয়ে গেছে। তাহলে আগে সমীকরণটা লিখবো, আমরা জানি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এখন সিম্পলি আমার কাজ হচ্ছে এই মানগুলা বসিয়ে দেওয়া, এন এর জায়গায় এন এর মানগুলা বসিয়ে দেওয়া। তাহলে পি প্লাস 1 স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস 1 ইন্টু বি ইকুয়াল টু 1 ইন্টু আর টি। সো মানগুলা বসানোর পর তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসতেছে, অতএব পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, ইজ ইকুয়াল টু আর টি। এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুবই সিম্পল কাজ, এটাকে ফলো করে নিচেরটা করে নেন আপনারা। আগে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনারা এখানে পজ দিয়ে নিজেরা আগে করে নেন, করা হয়ে গেলে পরে তখন হচ্ছে আপনারা হচ্ছে তারপরে ভিডিওটা রিজিউম করে দেখা শুরু করেন। তাহলে প্রথমে 16 গ্রাম বলা, তাহলে আমরা এন এর মান বের করে ফেলি, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে আমার এন এর মান 16, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, 16 বাই 32 মানে আসবে 0.5 মোল। এখন সিম্পলি এই মানটা আমরা সমীকরণের মধ্যে বসাই দিব, এক ধাক্কায় বসাই দেই। পি প্লাস এন স্কোয়ারে পি প্লাস এন স্কোয়ার, এন মানে 0.5 স্কোয়ার গুণিত এ বাই ভি স্কোয়ার গেল, ইন্টু ভি মাইনাস এন বি 0.5 গুণিত বি ইকুয়াল টু 0.5 আর টি। তার মানে আমাদের সুন্দর সমীকরণটা আসছে 0.5 স্কোয়ার মানে 5 স্কোয়ার বাই 100, 0.25, ঠিক বলছি? হ্যাঁ, 5/10, 5/10, 5 5 25 বাই 100, 0.25, ইয়েস। তাহলে পি প্লাস 0.25 এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটা চলে আসলো চাপের অংশটুকু, আয়তনের অংশটুকু চলে আসলো ভি মাইনাস 0.5 বি ইজ ইকুয়াল টু 0.5 আর টি। সো এই হচ্ছে আমাদের 16 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই জিনিসটা এমসিকিউ এবং 2 মার্কসের প্রশ্ন হিসেবে বারবার আসে, স্পেশালি এমসিকিউ তো অনেক আসে, আপনাদের খুব দ্রুত করার ক্ষমতা থাকতে হবে। দ্যাটস ওয়াই বলবো সমীকরণটা কাইন্ড অফ খুব ভালো মতো মুখস্থ করবেন। জীবনে আমি প্রচুর এটা লিখছি, মুখস্থ চিল্লায় করা কম লাগছে আমার, আমি বারবার লিখতাম এই জিনিসগুলো, যত লিখছি ততই মনের মধ্যে গেঁথে গেছে আমার, একদমই সহজ, এটা আমি স্বপ্নে দেখতে পাই টাইপের একটা সমীকরণ। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। বারবার বলেন, মানে চিল্লায় বলবেন কি, লেখার সময় 2-1 বার বলবেন, দেখবেন মনে হয়ে গেছে। ঠিক আছে, সো মোটামুটি আমাদের ভ্যান ডার ওয়ালস রিলেটেড যে প্রবলেমটুকু ছিল শেষ, আমরা একটা বিশাল অংশ শেষ করলাম, আর অল্প একটু ক্লাস বাকি আছে। বাস্তব ক্ষেত্রে এই যে বিভিন্ন চাপ সূত্র বা বাস্তবে এগুলোর ব্যবহার কি, এটা একটু আমরা দেখব। সো চলেন এর পরের টপিকটা দেখি। টপিকটার নাম হচ্ছে গ্যাস তরলীকরণ। বাস্তবে গ্যাস সূত্রের প্রয়োগ হচ্ছে গ্যাস তরলীকরণ। খেয়াল করেন, আপনারা বাসা বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ইউজ করেন, একটু খেয়াল করে দেখেন, ওটা গ্যাস সিলিন্ডার বলে, কিন্তু আপনি যদি সিলিন্ডারটা নাড়ান তাহলে দেখবেন ভেতর থেকে ছলকানো সাউন্ড পাওয়া যাচ্ছে। এই যে গ্যাস সিলিন্ডারগুলো বাসায় ব্যবহার করছেন, নামে তো গ্যাস সিলিন্ডার, কিন্তু আপনি ওটাকে একটু নাড়ান, নাড়ালে দেখবেন ওটা তরল যেভাবে ছলকায়, কোনো পাত্রের ভেতরে তরল নাড়াইলে যেভাবে ছলকায় ওরকম ছলকাবে দেখবেন। তার মানে ওইটা গ্যাস সিলিন্ডার হলেও গ্যাসটা ভেতরে তরল অবস্থায় আছে। তো বেসিক্যালি তরল করা হয় কিভাবে? সিম্পল হিসাব বয়েলের সূত্র প্রয়োগ করে। আমরা সিম্পলি এই জায়গাটায় লিখে দিতে পারি বয়েলের সূত্র প্রয়োগ করে। গ্যাস তরলীকরণ করা হয় কিসের সাহায্যে? বয়েলের সূত্র প্রয়োগ করে। লজিক্যালি চিন্তা করি, যারা এটুকু আমি বলেছি অনেকেই অলরেডি বুঝে গেছেন যে বয়েলের সূত্রের প্রয়োগটা কি। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি হচ্ছে এই জিনিসটা এখন বলবো। আপনারা জানেন বয়েলের সূত্রের সাথে কি বলে যে আয়তনের চাপের একটা কানেকশন আছে।
বয়েলের সূত্র থেকে আমরা জানি চাপ যত বেশি বাড়বে আয়তন তত বেশি কমবে, কারণ আয়তন এবং চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সো একটা গ্যাসের উপরে যখন আমি চাপ বৃদ্ধি করতে থাকবো, ওটা আয়তনে ধীরে ধীরে কি হতে থাকবে, সংকুচিত হতে থাকবে। এবার একটু চিন্তা করেন, গ্যাসগুলো যত সংকুচিত হবে, ওগুলো তো বাস্তব গ্যাস, যদিও বয়েলের সূত্র আদর্শ গ্যাসের জন্য, কিন্তু চাপ দিলে আয়তন যে কমবে এটা তো বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। কিন্তু আমরা জানি বাস্তব গ্যাসের উপর চাপ দিলে বাস্তব গ্যাসগুলো অতিমাত্রায় সংকুচিত হয়, এটা পড়ে আসছে আমাগা বক্রে। তাহলে অতিমাত্রায় সংকুচিত হয়ে অণুগুলা যখন কাছে আসবে, অনেক কাছে যদি চলে আসে, অণুগুলার চান্স আছে গ্যাস থেকে কিসে কনভার্ট হয়ে যাবে, তরলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা চাপ বাড়াতে থাকবো, অণুগুলা কাছে আসবে, ওদের আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পাবে বলে একটা সময় চান্স আছে গ্যাসগুলা কিসে কনভার্ট হয়ে যাবে, তরলে কনভার্ট হয়ে যাবে। সো উচ্চ চাপে বয়েলের সূত্র প্রয়োগ করে কথাটার মানে হচ্ছে উচ্চ চাপ প্রয়োগ, উচ্চ চাপ। আবার লজিকটা বলছি, উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন হ্রাস পাবে, অণুগুলা অনেক কাছাকাছি চলে আসবে, এবং দ্যাটস এ চান্স যে অণুগুলা কাছে আসার কারণে যে আন্তঃআণবিক আকর্ষণ বেড়ে গেছে, এটার কারণে জিনিসটা গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাবে। এটাই গ্যাস তরলীকরণের মূলনীতি, এটাই ফুলায় ফাঁপে অনেক অনেক বড়ভাবে লেখে, বাট দিস ইজ ইট, এটাই লজিক। যত চাপ দিব গ্যাসটা তরল হওয়ার চান্স তত বাড়বে। সো এটাই হচ্ছে বয়েলের সূত্রের প্রয়োগ। গেল, আমরা বুঝলাম গ্যাস তরলীকরণের বেসিকটা কি, বেসিকটা বয়েলের সূত্র, চাপ যত দিব তরল হওয়ার চান্স তত বেশি। প্রবলেমটা হচ্ছে এবার আমাদের এখানে দুইটা সংজ্ঞা লেখা আছে, এই সংজ্ঞাগুলোর মধ্যে প্রবলেম বলা আছে। কি প্রবলেম বলা হচ্ছে, যে তাপমাত্রার উপরে রেখে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন কোনো গ্যাস তরলে পরিণত হয় না, ওই তাপমাত্রাটাকে গ্যাসের ক্রান্তি তাপমাত্রা বলে। ওই তাপমাত্রাটাকে গ্যাসের ক্রান্তি তাপমাত্রা বলে। ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা, আর একটা নাম হচ্ছে সন্ধি তাপমাত্রা। সো আমরা একটা প্যারামিটার পেলাম যে আমি খালি চাপ দিলেই যে একটা গ্যাস তরল হয়ে যাবে তা না, এখানে একটা তাপমাত্রার ইস্যু আছে। আপনার মাস্ট কোন একটা গ্যাসকে তরলে পরিণত করতে গেলে ওর একটা তাপমাত্রা জানা লাগবে, হুইচ ইজ কল্ড ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা। লজিকটা হচ্ছে, ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা কি, এই তাপমাত্রার উপরে থাকা অবস্থায়, ধরেন কারো, এই যে এখানে যেমন লেখা আছে, উদাহরণ পড়ি, যেমন ধরেন লেখা আছে যে কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আপনি করলেন কি, কার্বন ডাই অক্সাইডকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে পৃথিবীর যত চাপ আছে ততই দিলেন। ঘটনা হচ্ছে ওদের অণুগুলা যতই কাছাকাছি আসুক না কেন, 32 ডিগ্রি সেন্টিগ্রেডে কার্বন ডাই অক্সাইড কখনোই তরলে পরিণত হবে না, আপনি যা ইচ্ছা চাপ দেন। ওকে যদি তরলে পরিণত করতে হয় তাহলে আমার আইদার 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে অথবা আরো নিচে যেতে হবে, 31.1 ডিগ্রি বা নিচে। আপনি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এই সেম জিনিসটাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখেন, রেখে তারপর হচ্ছে চাপ দেন, দেখবেন অল্প চাপেই গ্যাসটা কার্বন ডাই অক্সাইড তরল থেকে কিসে পরিণত হয়ে গেছে, কি বলে, গ্যাস থেকে কিসে পরিণত হয়ে গেছে, তরলে পরিণত হয়ে গেছে। তাহলে আবার রিপিট করছি যে সন্ধি তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রার নিচে, যে তাপমাত্রার উপরে আপনি যতই চাপ দেন না কেন কোনোভাবেই গ্যাসটা কিসে পরিণত হবে না, তরলে পরিণত হবে না। তো মনে রাখবেন, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রাটা হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রাটা হচ্ছে -240 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আমি যদি হাইড্রোজেন গ্যাসকে তরল হাইড্রোজেনে পরিণত করতে চাই, টেম্পারেচারটা আগে নিয়ে যাওয়া লাগবে -240 ডিগ্রি সেন্টিগ্রেডে, হুইচ ইজ ইনসেনলি কোল্ড, ইনসেনলি কোল্ড, আনবিলিভেবলি কোল্ড। আমাদের আইডিয়াও নাই এটা কত কোল্ড, কারণ আমরা -5 ডিগ্রি -10 ডিগ্রির নিচে জানি না, বাংলাদেশে স্পেশালি আমাদের নিয়ে তো -5-10 আমাদের দিকের ওয়েদার কখনো হয় না। আমরা এই যে ফ্রিজ ইউজ করি বলে -5-10 বুঝি, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কত কমানো লাগবে দেখেন, -240। এই যে এত যে কমানো লাগবে, এই রিলেটেড একটু পড়ালেখা আমরা আজকে করব না। পরের সংজ্ঞাটাই চলে যাই, ক্রান্তি বা সন্ধি চাপ। ক্রান্তি বা সন্ধি চাপ কি জিনিস, এটা বলা হচ্ছে কোন গ্যাসকে ক্রান্তি তাপমাত্রার রেখে সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করলে, খেয়াল করেন, সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করে, সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করে গ্যাসটি তরলে পরিণত হয় তাকে ওই গ্যাসের ক্রান্তি চাপ বলে। মিনিংটা কি বোঝানো হচ্ছে, আপনি ক্রান্তি তাপমাত্রায় রাখবেন কোন একটা গ্যাসকে, রাখলেন ক্রান্তি তাপমাত্রায়, এই যে যেমন কার্বন ডাই অক্সাইডকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলেন, এরপর অল্প যতটুকু চাপ দিলেই জিনিসটা কিসে পরিণত হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো এটার ক্রান্তি বা সন্ধি চাপ। বুঝাইতে পারছি? ফর এক্সাম্পল, আমরা হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রা দেখছি -240 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি হাইড্রোজেনকে -240-এ রাখেন, রাখার পর হাইড্রোজেনের উপরে যদি 12.8 অ্যাটমসফিয়ার চাপ দেন,
এটার চেয়ে কম চাপ দিলে হবে না, 12 অ্যাটমসফিয়ার চাপ দিলে হবে না। মিনিমাম কতটুকু চাপ দেওয়া লাগবে? 12.8 অ্যাটমসফিয়ার। এর চেয়ে বেশি দিলে তো কথাই নাই। কিন্তু মিনিমাম 12.8 অ্যাটমসফিয়ার আমরা যদি চাপ অ্যাপ্লাই করি হাইড্রোজেনের ওপর, কখন? -240 ডিগ্রিতে রেখে, তাহলে আমরা দেখবো হাইড্রোজেন গ্যাসটা তরলে কনভার্ট হয়েছে। তাহলে সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করে একটা গ্যাসকে তরলে পরিণত করা যাচ্ছে, সেইটাই হচ্ছে ওই গ্যাসের ক্রান্তি বা সন্ধি চাপ। মানগুলা দুইজনেরটা লিখে দিছি আমি, এই দুইজনেরটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। স্পেশালি ক্রান্তি তাপমাত্রাটা ইম্পর্টেন্ট। সো এটার একটা লিস্ট আছে, আমি আপনাদের জন্য এখানে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, বইয়ের ইনফরমেশন, হাজারিনাগের বই থেকে পাওয়া ইনফরমেশন, বিভিন্ন গ্যাসের ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি বলবো এখান থেকে পড়তে চাইলে এইটা পড়েন, হাইড্রোজেন পড়েন, তারপর হচ্ছে গিয়ে পড়েন হচ্ছে নাইট্রোজেন পড়েন, এরপর হচ্ছে পড়তে পারেন আপনারা কোনটা, এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পড়বেন, আর বলবো কোনটা, আর পড়তে বলবো আপনাদেরকে অ্যামোনিয়া। এই চারটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, এই চারটা ইনশাল্লাহ একটু ট্রাই দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমাদের তাহলে সন্ধি তাপমাত্রা সন্ধি চাপের কনসেপ্ট হয়ে গেল। নাও এবার একটা প্রবলেমের বিষয় আসি, ক্লাস প্রায় শেষ, আর বেশি দেরি নাই। প্রবলেমটা একটু গভীরভাবে চিন্তা করবেন। আপনারা দেখলেন হাইড্রোজেনকে যদি আমরা তরল করতে চাই, টেম্পারেচারটা আগে কত কমানো লাগবে? -240 ডিগ্রিতে নিয়ে যাওয়া লাগবে। নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন এখানে নাইট্রোজেন দেখেন, নাইট্রোজেনের সন্ধি তাপমাত্রা খেয়াল করে দেখেন, নাইট্রোজেনের সন্ধি তাপমাত্রা হচ্ছে -147.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল নাইট্রোজেন, এগুলো নিয়ে প্রচুর রিল মিল আছে। তরল নাইট্রোজেন খুবই ঠান্ডা। আপনার হাতের উপরে যদি তরল নাইট্রোজেন ফেলে, আপনার হাত একদম কঠিন পদার্থে পরিণত হবে। হাতে কেউ এসে যদি টোকা মারে, হাত ভেঙে পড়ে যাবে। ধরেন আমার নাকের উপরে, আমার নাক দিয়ে নাকে বরাবর নাইট্রোজেন, এই যে তরল নাইট্রোজেন, মানে এই যে সন্ধি তাপমাত্রায় যে নাইট্রোজেন থাকে, এই তাপমাত্রার নাইট্রোজেনকে এনে যদি আমার নাকের উপর দিয়ে চালনা করা হয়, আমার নাকটা জমাট বেঁধে এমন শক্ত হওয়া হবে, কেউ যদি নাকে এসে এরকম একটা টোকা মারে, আমার নাক এখান থেকে ভেঙে উড়ে চলে যাবে। সো এটা তো মারাত্মক ঠান্ডা হওয়ার কারণে জিনিসগুলো ব্রিটেল বা ভঙ্গুর হয়ে যায়, ঠিক আছে? নাও নাইট্রোজেনের এই যে -147 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অ্যাচিভ করবো কেমনে ভাই? আমাদের যে ফ্রিজ আছে, এই ফ্রিজে তো -5 -10, ম্যাক্সিমাম খুব ভালো ফ্রিজ হলে -40 -50 যাইতে পারবে। কিভাবে করব? প্রকৃতির মধ্যে খুবই কম টেম্পারেচার আছে কোথায়? প্রকৃতিতে যদি আপনি রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে চলে যান, বা উত্তর মেরু দক্ষিণ মেরুতে যান, তাহলে -70 -80 ডিগ্রিও পাবেন। আপনার মনে হলো তাহলে হ্যাঁ, আমি নাইট্রোজেনকে যদি তরল করতে চাই, তাহলে আমি ওই উত্তর মেরুতে গিয়ে তরল করব? ব্যাপারটা কি এরকম? নর্মাল প্রসিডিওরে আমার যতদূর জানা আছে -80 -90 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা কমানো যায় না। দ্যাটস ওয়াই আমাদের একটা স্পেশাল প্রসিডিওর লাগবে আরো কমানোর জন্য। হাইড্রোজেনের ক্ষেত্রেও তো অনেক কমানো লাগবে, এটার জন্য একটা স্পেশাল প্রসিডিওর লাগবে। আমরা হচ্ছে পরের স্লাইডটাই দেখতে পাবো, লেখা দেখবেন জুল থমসন প্রভাব। হোয়াট ইজ জুল থমসন প্রভাব? উচ্চ চাপে আবদ্ধ কোন একটা গ্যাস, উচ্চ চাপে আছে, উচ্চ চাপে আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সরু ছিদ্র পথ দিয়ে হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত হতে দেওয়া হয়, তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। একে জুল থমসন প্রভাব বলে। জিনিসটা একটু এভাবে চিত্রায়িত করেন মনের মধ্যে। লেটস সে খুবই চিকন কোন একটা জায়গায় বেশ কিছু গ্যাস রাখা আছে। ধরেন এই পাত্রের মধ্যে অনেক গ্যাস রাখা আছে। আমি ওই গ্যাসের অণুগুলাকে দেখালাম যে গ্যাসের অণুগুলা অনেক আছে আর কি, কাছাকাছি আছে। যেহেতু ছোট পাত্রে আছে, উচ্চ চাপে গ্যাসের অণুগুলা এক জায়গায় আটকে আছে। ভালো কথা, আমাদের কাজ হবে এই অণুগুলাকে হঠাৎ করে একটা সরু ছিদ্র পথে, মানে এটার মধ্যে দিয়ে একটা সরু জায়গা দিয়ে বের করে দিলাম। বের করার পরে যেটা করলাম, একে বিশাল একটা রুমের মধ্যে প্রসারিত করলাম। একটা বিশাল রুমের মধ্যে প্রসারিত করলাম। তখন যে অণুগুলার ভেতরে ওরা উচ্চ চাপে ছিল, এই উচ্চ চাপের অণুগুলা দূরে চলে গেল। অনেকগুলা অণু এখন দূরে চলে গেল, একে অন্যের থেকে দূরে চলে গেল। এই কামটা করলে দেখা যাবে, আপনি যখন এই কাজটা করবেন, সরু ছিদ্র, উচ্চ চাপে থাকা একটা জিনিসকে সরু ছিদ্র পথে হঠাৎ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মাথায় রাখবেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ফিজিক্সে পড়ছেন। হঠাৎ করে যখন এরকম বিশাল জায়গায় প্রসারিত করবেন, তখন এই গ্যাসটার তাপমাত্রা অনেক কমে যাবে, প্রচুর কমে যাবে। এই প্রভাবটাকে বলা হয় জুল থমসন প্রভাব। তাহলে উচ্চ চাপে থাকা কোনো একটা গ্যাসকে সরু ছিদ্র দিয়ে হঠাৎ করে একটা বড় জায়গায় প্রসারিত করতে দিলে গ্যাসের তাপমাত্রা অনেক কমে যায়। আর এই প্রভাবটা, এটা যে প্রভাবে হয়, সেটাকে আমরা বলি বিজ্ঞানীর নাম অনুসারে জুল থমসন প্রভাব। এজ ফর এটার রিজনটা কি, যদি আমাদের 2 মার্কসের প্রশ্ন আকারে আসে, কি এক্ষেত্রে গ্যাসের প্রসারণে আন্তঃআণবিক আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়। বুঝতেই পারতেছেন, অণুগুলা একে অন্যের থেকে দূরে যদি সরে যেতে চায়, তো অণুগুলাকে একে অন্যকে এভাবে ধরে রাখছিল না,
আন্তঃআণবিক আকর্ষণ দিয়ে ওরা একে অন্যকে আকর্ষণ করে রাখছিল না? তা আপনি ওদেরকে যদি দূরে সরাতে চান তাহলে আপনাকে এই আকর্ষণটা ভেঙে দূরে সরাইতে হবে, ওই আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে। কিন্তু আপনি তো বাইর থেকে কোনো তাপ দিচ্ছেন না, কাজটা তো হঠাৎ হয়েছে। হঠাৎ হওয়া মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? বাইর থেকে কিন্তু কোনো তাপ দেওয়া হচ্ছে না, বাইর থেকে কোনো শক্তি দেওয়া হচ্ছে না। তাহলে মাস্ট এই আন্তঃআণবিক আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হইলে এটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি থেকে খরচ হবে। গ্যাসের যে নিজস্ব শক্তিটা আছে অভ্যন্তরীণ শক্তি, আর এই অভ্যন্তরীণ শক্তিটা থেকে সে প্রসারণের কাজটা করবে। আর যখনই অভ্যন্তরীণ শক্তি থেকে খরচটা সে করবে তখনই তাপমাত্রাটা কি হয়ে যাবে? কমে যাবে, গ্যাসের তাপমাত্রা কমে যাবে। আমরা জানি তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির সাথে কানেক্টেড, কার অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তাপমাত্রা কমে যায়, সেই লজিক থেকে। ঠিক আছে? তাহলে আবার বলছি, যখন আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসকে হঠাৎ করে প্রসারিত করতে দিব তখন গ্যাসের অণুগুলার মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ আছে সেইটার বিরুদ্ধে কাজ করে অণুগুলাকে দূরে যাওয়ান লাগবে, রাইট? এখন আমরা যদি এদেরকে দূরে নিয়ে যেতে চাই, ওই যে অণুগুলার জন্য একটা কাজ করা লাগতেছে, ওই কাজটা কার থেকে আসতেছে? অভ্যন্তরীণ শক্তির ভেতর থেকে। এই অভ্যন্তরীণ শক্তির ভেতর থেকে আসছে বলেই ওদের তাপমাত্রাটা কি হয়ে যাবে? কমে যাবে। সো মনে রাখা লাগবে, অভ্যন্তরীণ শক্তি যত বেশি তাপমাত্রা তত বেশি, অভ্যন্তরীণ শক্তি যত কম তাপমাত্রা তত কম। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা জুল থমসন প্রভাব পড়ে ফেললাম। দেখেন, এই জুল থমসন প্রভাব দিয়েই কিন্তু বিভিন্ন গ্যাসের তাপমাত্রা অনেক কমানো হয়। আমাদের যদি বলে যে সন্ধি তাপমাত্রায় পৌঁছাতে নাইট্রোজেনের ওপর কোন প্রক্রিয়া চালানো হয়, তখন আমার বলতে হবে জুল থমসন প্রভাব চালানো হয়। বুঝতে পেরেছি? সো ডান, গেল জুল থমসন প্রভাব গেল। একটা প্রবলেম দিয়ে আমরা কাজটা শেষ করি, আমাদের ক্লাস অলমোস্ট শেষ। দেখেন টপিকটা লেখা আছে উৎক্রম তাপমাত্রা। একটা আইডিয়া শিখে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। সেটা কি বলছে? কিছু গ্যাসের ক্ষেত্রে যে তাপমাত্রার উপরে জুল থমসন সম্প্রসারণ ঘটালে শীতল হবার পরিবর্তে গ্যাস উষ্ণ হয়ে ওঠে, সেই তাপমাত্রাকে গ্যাসের উৎক্রম তাপমাত্রা বলে। হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা হলো -80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আপনারা একটু আগে দেখে আসছেন টি ক্রিটিক্যাল অফ হাইড্রোজেন। সংকট তাপমাত্রাকে আমরা টিসি দিয়ে প্রকাশ করি। ক্রিটিক্যাল, ওই যে ক্রান্তির ইংলিশ ক্রিটিক্যাল, ঠিক আছে? সন্ধি বা ক্রান্তির ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল। হাইড্রোজেনের টি ক্রিটিক্যাল ছিল -240 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো কথা, আপনার যাওয়া লাগবে -240-এ যদি আপনার হাইড্রোজেনকে তরল বানানো লাগে। সো এই 240-এ যাওয়ার জন্য আপনি জুল থমসন প্রভাব চালনা করলেন, করতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলেন -80 ডিগ্রির নিচে হাইড্রোজেনের তাপমাত্রা -80 ডিগ্রির নিচে থাকা অবস্থায় আপনি যদি এটার উপর জুল থমসন প্রভাব চালান তাহলে হাইড্রোজেনের তাপমাত্রা না কমে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার বলছি, আমার যে হাইড্রোজেনের তাপমাত্রাটা নিয়ে যাওয়া লাগবে -240 ডিগ্রি, আমি কি চালানোর চেষ্টা করলাম? জুল থমসন সম্প্রসারণ করার ট্রাই করলাম। আমার যদি টেম্পারেচারটা গ্রেটার দেন -80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ধরেন এখন এই মোমেন্টে হাইড্রোজেনের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ ডেফিনেটলি গ্রেটার দেন -80 ডিগ্রি। আপনি চিন্তা করলেন ঠিক আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের হাইড্রোজেনকে আমি কি করব? জুল থমসন প্রভাব করব, দিয়ে তাপমাত্রা কমাবো। আপনি আবিষ্কার করবেন জুল থমসন প্রভাব চালাইতে গেলে এটা টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেড়ে যাচ্ছে আর কি ওর টেম্পারেচারটা। এবং এই তাপমাত্রা, এই যে এই ঘটনার ফলে যে তাপমাত্রাটা দেখা যায় সেই তাপমাত্রাটাকে আমরা বলছি উৎক্রম তাপমাত্রা। সো হাইড্রোজেনের ক্ষেত্রে -80 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রায় আপনি জুল থমসন প্রভাব চালাইতে পারবেন না। আপনার জুল থমসন প্রভাব চালাইতে গেলে আগে হাইড্রোজেনকে -80-তে নিয়ে যাওয়া লাগবে, তারপরে গিয়ে আমরা ওটাকে জুল থমসন প্রভাব চালাইতে পারবো। বুঝাইতে পারছি কথাটা? এই কারণে লেখা আছে দেখেন যে তাই হাইড্রোজেনকে প্রথমে শীতল বায়ু দ্বারা ঠান্ডা করে -80 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামিয়ে আনা হয়, মানে -80 ডিগ্রির চেয়ে নিচে যাচ্ছে, -90 বা -100 ডিগ্রিতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে জুল থমসন প্রভাব করলে তখন গিয়ে ওটার টেম্পারেচারটা কমতে কমতে -240-এ পৌঁছে যাবে। সো ক্রান্তি তাপমাত্রার কনসেপ্টটা একটু গ্যাঞ্জাম্মা। কি? এমন একটা তাপমাত্রা যেটার উপরে রেখে আপনি যদি জুল থমসন প্রভাব চালান, যে তাপমাত্রার উপরে রেখে জুল থমসন সম্প্রসারণ চালালে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাওয়ার বদলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, ওই বাউন্ডারি তাপমাত্রাটাকে আমরা বলবো উৎক্রম তাপমাত্রা। সো এটা সংজ্ঞা দু একবার এসছে, এমসিকিউতে এই মানটা আসছে, এই মানটা মনে রাখবেন। হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা -80 ডিগ্রি সেন্টিগ্রেড, হিলিয়ামের ক্ষেত্রে -240 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাটস ইট। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাস। আমাদের এই চ্যাপ্টারের যে গ্যাসীয় অংশ যা কিছু ছিল ইনশাল্লাহ সব কিছু শেষ হয়ে গেছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এবার পরিবেশ অংশ নিয়ে পড়ালেখা করা লাগবে, আর 2-3টা ক্লাস করলে আমাদের চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো পরিবেশ অংশ নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।